নমস্কার। ভারতে তো অনেক রহস্যময় জায়গা আছে, কিন্তু ভানগড় দুর্গের মতো খুব কমই আছে বোধহয়। ঠিক। হাতে একটা লেখা ছিল, ভানগড় অভিশপ্ত আত্মাদের কান্না। পড়তে গিয়ে ভাবছিলাম, একটা জায়গা কি শুধু ইট পাথর, নাকি অভিশাপও বয়ে বেড়াতে পারে? একদম ঠিক প্রশ্ন। আজ আমরা এই ভানগড়ের রহস্য নিয়ে কথা বলবো। এই ভানগড় তো এখন প্রায় ধ্বংসস্তূপ, তাই না? হ্যাঁ, এক সময়ের জমজমাট শহর আজ ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা বলে পরিচিত। সরকারিভাবেই সূর্যাস্তের পর ওখানে ঢোকা নিষেধ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর নিষেধাজ্ঞা। হ্যাঁ, ASI এর এই ব্যাপারটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। ইতিহাস, লোককথা সব মিলিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক এর ইতিহাস দিয়ে। কে বানিয়েছিলেন এই দুর্গ, কখন? সূত্রগুলো বলছে এটা 1720 সালের দিকে তৈরি। রাজা মাধো সিং বানিয়েছিলেন। মাধো সিং? হ্যাঁ, আর এটা শুধু দুর্গ ছিল না, রীতিমতো একটা শহর ছিল। পাহাড়ের কোলে বেশ সমৃদ্ধ জনপদ। কত লোক থাকতো তখন? প্রায় 3500-এর বেশি মানুষ। ভাবুন, বেশ উন্নত পরিকল্পনা ছিল। স্কুল ছিল, মন্দির, বাজার সবই ছিল। বাহ! কিন্তু এই সমৃদ্ধির শুরুতেই নাকি একটা কিন্তু ছিল, একটা শর্ত। ঠিক ধরেছেন, ওই সাধু বালুনাথের গল্পটা। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। উনি নাকি পাহাড়ের গুহায় থাকতেন আর রাজাকে শর্ত দিয়েছিলেন যে দুর্গের ছায়া যেন তার গুহার ওপর না পড়ে। একদম। প্রথম দিকে রাজারা কি সেটা মেনেছিলেন? হ্যাঁ, মানা হতো, কিন্তু পরে সম্ভবত মাধো সিংয়েরই কোনো বংশধর, একটু অহংকারী ছিলেন হয়তো, তিনি প্রাসাদের উচ্চতা বাড়িয়ে দেন আর ছায়াটা গিয়ে পড়ল গুহার ওপর। হ্যাঁ, আর লোককথা বলে তারপর থেকেই নাকি ভানগড়ের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। নানা রকম বিপর্যয়, অজানা রোগ, ধস, খাদ্যাভাব, যেন সাধুর সে অভিশাপটা কাজ করতে শুরু করলো। অনেকটা সেরকমই বিশ্বাস করা হয়। তবে এর চেয়েও জনপ্রিয় আরেকটা গল্প আছে, রাজকুমারী রত্নাবতী আর তান্ত্রিক সিঙ্গিয়ার গল্পটা, তাই তো? একদম, এটাই সবচেয়ে বেশি শোনা যায়। রত্নাবতী নাকি খুব সুন্দরী ছিলেন আর গুণীয়, আর সিঙ্গিয়া ছিল একজন তান্ত্রিক, কালো জাদু জানত। হ্যাঁ, একজন কালো জাদুকর। সে রত্নাবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সে জানত সহজে রাজকুমারীকে পাওয়া যাবে না, তাই কালো জাদুর সাহায্য নিল। ঠিক। কিভাবে জানেন? একদিন রাজকুমারীর এক দাসী বাজার থেকে তার জন্য তেল কিনতে গেছিল। সুগন্ধি তেল? হ্যাঁ, সুগন্ধি তেল। সিঙ্গিয়া সেই সুযোগে তেলটার ওপর বশীকরণ মন্ত্র পড়ে দেয়, যাতে তেলটা গায়ে মাখলেই রাজকুমারী তার বশ হয়ে যান। পরিকল্পনা তো এটাই ছিল, কিন্তু রাজকুমারী তিনি বিষয়টা ধরে ফেলেন। কিভাবে তা নিয়ে অবশ্য নানা মত আছে। কেউ বলে তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, কেউ বলে তারও কিছু শক্তি ছিল। তারপর তিনি নিশ্চয়ই তেলটা ব্যবহার করেননি? না, একদমই না। রেগে গিয়ে তিনি তেল শুদ্ধ পাত্রটা পাশে একটা বড় পাথরের চাঙড়ের ওপর ছুঁড়ে ফেলেন। আর তারপর? লোককথা অনুযায়ী ওই মন্ত্রপুত তেলের প্রভাবে পাথরটা গড়াতে শুরু করে, সোজা গিয়ে লাগে ওই তান্ত্রিক সিঙ্গিয়াকে। সাংঘাতিক তো। হ্যাঁ, আর মরার আগে গুরুতর আহত অবস্থায় সিঙ্গিয়া অভিশাপ দেয়। কি অভিশাপ? সে বলে যায় যে রত্নাবতী সহ ভানগড়ের সবাই মারা যাবে, শহর ধ্বংস হবে, আর এখানকার কারো আত্মা শান্তি পাবে না, এখানেই আটকে থাকবে চিরকাল। আর সেই অভিশাপ নাকি সত্যি হয়েছিল? ধ্বংসটা কিভাবে হলো? খুবই ভয়ঙ্কর। বলা হয় খুব সম্ভবত পাশের রাজ্য আজবগড়ের সঙ্গে যুদ্ধ হয় বা অন্য কোনো কারণে, ঠিক স্পষ্ট নয়, কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ। এক রাতে? হ্যাঁ, শহরটা পুরো জনশূন্য হয়ে যায়। দোকানপাট খালি, ঘরবাড়ি ফাঁকা। রাজপ্রাসাদে নাকি টানা 3 দিন ধরে আগুন জ্বলেছিল। আর রাজকুমারী রত্নাবতী, তার কি হলো? তার পরিণতি নিয়েও নানা কথা আছে। সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো তিনি নাকি দুর্গ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওহো। আর অনেকে বিশ্বাস করে তার সেই অতৃপ্ত আত্মা এখনো নাকি রাতে মন্দিরের ভাঙা সিঁড়িতে ঘুরে বেড়ায়। কান্নার আওয়াজও নাকি শোনা যায়। সত্যি ভাবলেই কেমন যেন লাগে। আচ্ছা, এখন যদি কেউ ভানগড়ে যায়, তাহলেও কি অদ্ভুত কিছু অনুভব করে? অনেকেই তো সেরকমটাই বলেন। ধরুন, মনে হচ্ছে পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, বা হঠাৎ করে ঘড়ি বন্ধ হয়ে গেল, কিংবা মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনেছি এরকম। এগুলো কি শুধুই মনের ভুল, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বলাটা খুব মুশকিল। তবে দেখুন,
এএসআই যে সূর্যাস্তের পর ওখানে ঢোকা বন্ধ করে দিয়েছে, বোর্ড লাগিয়ে দিয়েছে, এটা তো সত্যি। হ্যাঁ, ভারতে আর কোথাও নাকি এরকম নেই। না, এএসআই সংরক্ষিত জায়গায় এরকম নিষেধাজ্ঞা আর নেই। কেন সেটা অবশ্য সরকারিভাবে পরিষ্কার করে বলা হয় না। নিরাপত্তা একটা কারণ হতে পারে। কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা? কিছু গবেষক বলেন ওই অঞ্চলে নাকি একটু অস্বাভাবিক তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স আছে। সেটা নাকি মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে হ্যালুসিনেশন হতে পারে। মনোবিজ্ঞানীরা হয়তো বলবেন এটা সাজেশনের জোর, মানে অবচেতন মনের খেলা। সেটাও একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু স্থানীয় লোকজনের কথা শুনলে আবার অন্যরকম মনে হবে। গাইডরা তারা কি বলেন? তারা তো এক কথায় আত্মাদের অস্তিত্বে বিশ্বাসী। তাদের মুখে শোনা যায় আগে যারা লুকিয়ে রাতে থেকেছে তারা নাকি হয় পাগল হয়ে গেছে বা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। কি সর্বনাশ! কেউ কেউ আবার বলেন জায়গাটা নাকি একটা এনার্জি জোন, যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে আছে, তাই এমন অনুভূতি হয়। তবে বেশিরভাগের বিশ্বাস ওই অভিশাপ আর অতৃপ্ত আত্মাদের তত্ত্বেই। দুটো ব্যাখ্যাই পাশাপাশি চলছে, বিজ্ঞান আর বিশ্বাস। তার মানে ভানগড়কে বুঝতে হলে এর ইতিহাস, ওই লোককথাগুলো, আবার আধুনিক ব্যাখ্যা, বিশ্বাস সবটাকেই একসাথে দেখতে হবে। একদিকে যেমন স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব, ঠিক অন্যদিকে তেমনই এসব অলৌকিক গল্প, মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। সত্যিটা যাই হোক, ভানগড় যে মানুষকে টানে, এর রহস্য যে আজও অটুট, সেটা মানতেই হবে। সব শুনে একটা প্রশ্ন আসছে মনে। ধরুন কেউ এই সব গল্প শোনার পর সূর্যাস্তের ঠিক আগে একা গিয়ে দাঁড়ালো ভানগড়ের ওই ভাঙা মন্দিরের চাতালে, চারপাশ নিস্তব্ধ, শুধু ধ্বংসস্তূপ। হ্যাঁ, তার কি একবারও মনে হবে না যে গল্পগুলো শুনলাম সেগুলো সত্যিও তো হতে পারে? একটু হলেও কি গায়ে কাঁটা দেবে না? বিশেষ করে যদি ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে হাওয়া আসার শব্দে মনে হয় কেউ যেন খুব কাছে ফিস ফিস করে বলছে, আমি এখানেই আছি। ঠিক তাই। এই ভাবনাটাই হয়তো ভানগড়ের আসল রহস্য। এটা বরং শ্রোতাদের জন্যই তোলা থাক, তারা ভাবুন।